এইচএসসি পরীক্ষা দিয়ে বসে আছি, কি পড়ব না পড়ব এখনও ডিসাইড করিনি। বেকার সময় তো ঠিকমতো কাটছে না। তাই তাজিন যখন বলল ওর একটা ক্লাস 8-এর পড়ুয়া খালাতো বোনের জন্য একটা ভালো টিচার দরকার, আমি কি মনে করে রাজি হয়ে গেলাম। আসলে সময় কাটানোটাই আসল কারণ ছিল। সন্ধ্যার পরে তেমন কিছু করার ছিল না। প্রথম দিন তাজিনই নিয়ে এলো ওর সাথে করে। সেগুন বাগিচায় তোমাদের বাড়ি, সুন্দর দুতলা বাড়ি। ওরা বেশ বনেদি বড়লোক, দেখলেই বোঝা যায়। গেটের সামনে বেশ বড় একটা জামরুল গাছ। ঢাকা শহরে জামরুল গাছ সচরাচর দেখা যায় না। গেটে দারোয়ান ছিল। তাজিনকে দেখে দরজা খুলে দিল। তারপর নিজেই এগিয়ে গিয়ে একতলায় বেল টিপে দিল। ছোট্ট একটা কাজের মেয়ে দরজা খুলে দিল। আমরা ভিতরে গিয়ে বসলাম। সুন্দর করে সাজানো ড্রয়িং রুম। যে গুছিয়েছে বোঝাই যায় তার রুচি সত্যিই সুন্দর। দেশ বিদেশের নানারকম ভাস্কর্য, শোপিস আর পেন্টিং। অনেকগুলো প্লেনের মডেল। আমরা বসার একটু পরেই তমা হাজির। আপু কেমন আছো? এতদিন পরে। তাজিন ঘাড় নেড়ে বলল, ভালো। এই দেখ তোর নতুন স্যার নিয়ে এসেছি। অনেক রাগী, তোকে একদম সোজা করে দেবে কি? তমা বলল, ইনি বুঝি আমার নতুন টিচার, বলেই সে কি হিহি হাসি। আমি বেশ ভ্যাবাচ্চাকা খেয়ে গেলাম, এ কি বিপদ রে বাবা! এটা হাসির কি হল? একটু পরেই একজন মহিলা ঘরে ঢুকল। মহিলা ঘরে ঢুকতেই মনে হল ঘরের আলো যেন বেড়ে গেছে। প্রচণ্ড সুন্দরী এক মহিলা। কথাবার্তা যেমন সুন্দর তেমনি স্মার্ট। একদম অন্যরকমভাবে কথা বলে, কি মিষ্টি কণ্ঠস্বর। আমাকে পরিচয় করিয়ে দিল তাজিন। ওর বন্ধু দেখে আমাকে মহিলা অনেক প্রশ্ন করলেন। কোথায় পড়ি, কি করি, বাবা কি করেন, একদম ফুল প্রোফাইল। আর কি? আমিও বেশ সুন্দর গুছিয়ে উত্তর দিলাম। উনি বেশিরভাগ সময় ইংলিশ মেশানো বাংলায় কথা বলছিলেন। বোঝা যায় হাইলি এডুকেটেড। তবে তখনও আমি একটা জিনিস জানতাম না, যেটা পরে জেনেছি। সব কিছু ঠিকঠাক হয়ে গেল। আমি সপ্তাহে 4 দিন পড়াব। ফ্রাইডে অফ, আর দিনগুলো ফ্লেক্সিবল। যেদিন খুশি আসতে পারি, তবে সন্ধ্যা 7টার পরে আসলে ভালো হয়। তমা খুব ফাঁকিবাজ, তবে অনেক ব্রিলিয়ান্ট। পড়ানো শুরু করার পরেই বুঝতে পারলাম। তোমার টিউটার এত ঘন ঘন চেঞ্জ হয় কেন? মেয়েটা একের পরে এক প্রশ্ন করতেই থাকে। তবে আমিও বেশ ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দেই, বকাঝকা করি না। ও গল্প করতে চাইলে গল্প করি। 1 ঘণ্টা করে পড়ানোর কথা, বেশিরভাগ সময়ই পড়া শেষ করতে করতে 9:30 বেজে যায়। রাত বেশি হয়ে গেলে তোমার আম্মু না খেয়ে যেতে দেন না। যেহেতু উনি তাজিনের খালা, তাই আমারও আন্টি ডাকা উচিত। কিন্তু এত ইয়ং যে উনাকে আন্টি ডাকতে লজ্জা লাগে। উনাকে দেখলে কেউ বলবে না যে উনার এত বড় একটা মেয়ে আছে। মেরে কেটে উনার বয়স 24 পার করানো যাবে না। কিন্তু যেহেতু উনার এত বড় একটা মেয়ে আছে, সেহেতু নিশ্চয়ই 33 কি 34 হবে উনার বয়স। আমি উনাকে কোনোরকম সম্বোধন না করেই কথা বলার চেষ্টা করলাম। এতদিন ধরে তোমাকে পড়াচ্ছি, এখনও ওর বাবাকে দেখলাম না। একদিন ফস করে জিজ্ঞেসই করে বসলাম, তমা, তোমার আব্বুকে তো একদিনও দেখলাম না। উনি বুঝি অনেক রাতে বাসায় ফেরেন? তোমার সাথে সাথে বই বন্ধ করে বলে, না স্যার, আব্বু তো মেরিন ইঞ্জিনিয়র। উনাকে ম্যাক্সিমাম সময় জাহাজে থাকতে হয়। তবে আব্বু ছুটি পেলেই চলে আসে। 3-4 মাস পর পর আসেন। মাসখানেক থাকেন, আবার চলে যান। এবার 4 মাস পার হয়ে গেল, তাও আব্বু আসছে না। বলেছে জাহাজ নিয়ে ডেনমার্কে আছে। ওখানে কি একটা ঝামেলা হয়েছে। আসতে আরও মাস 2-1 দেরি হয়ে যাবে। কি এখন বুঝতে পারলাম তোমার আম্মু সবসময় এত উদাস থেকে কেন। জীবনের বেশিরভাগ সময়টাই মহিলার হয়তো এভাবে একা একা কাটাতে হবে। এরপর থেকে কেন যেন আমিও উনাকে একটু কোম্পানি দেওয়ার চেষ্টা করতাম। কখনো 7টার আগে গিয়ে হাজির হয়ে যেতাম। উনি হয়তো তখন টিভি দেখতেন বা ড্রয়িং রুম গোছাতেন। বেশিরভাগ কাজই উনি নিজের হাতে করতেন। তোমার আম্মুর নাম ছিল তাসরিন। গল্প করতে করতে উনি অনেক কথাই বলতেন। উনার ছোটবেলার কথা, উনার এক ভাই পাইলট। উনারা 1 ভাই 1 বোন। তাহলে তাজিনের মা উনার কে হন? আমি আর জিজ্ঞেস করিনি। কথা প্রসঙ্গে উনাকে একদিন জিজ্ঞেস করে ফেললাম, আপনার বাংলাটা খুব সুন্দর। উনি হেসে বললেন, আমি কি খুব খারাপ বাংলা বলি? আমি বললাম, না না, তা হবে কেন? আপনার বাংলা খুব সুন্দর, আপনার ভয়েস অনেক মিষ্টি। কিন্তু আপনার টানটা যেন কেমন অন্যরকম। উনি হেসে বললেন, কেন, তাজিনের মা বুঝি খুব ভালো বাংলা বলেন? আমি বললাম, হ্যাঁ, আন্টি তো বেশ ভালো বাংলা বলেন। উনি বললেন,
হবে হয়তো, ওর তো অনেক আগে বিয়ে হয়ে গেছে। তাছাড়া ওরা তো মঞ্জিলে থাকত না। কথা শুনে কেমন যেন খটকা লাগল। মঞ্জিল মানে? আমি আর ঘাটালাম না। পরে তাজিনকে ধরলাম, এই বলতো ঘটনাটা কি। প্রথমে তো ও বলতেই চায় না, পরে একটু একটু করে বলল। আসলে ওরা হচ্ছে নবাবদের একটা ব্রাঞ্চ। শুনে তো আমি আঁতকে উঠলাম। বলে কি? ওর নানা নাকি 2 বিয়ে করেছিল। বড় ঘরে ছিল তোমার মা, আর ছোট ঘরে ছিল তাজিনের মা। তাজিনের মা আবার ওর মায়ের বড় সন্তান। ফ্যামিলিতে প্রবলেমের কারণে ওরা বড় হয়েছে মঞ্জিলের বাইরে। আর বাকিরা মোটামুটি জয়েন্ট ফ্যামিলির মতো বড় হয়েছে একসাথে। পরে অবশ্য সব ঠিকঠাক হয়ে যায়। ওদের মেন ল্যাঙ্গুয়েজ নাকি উর্দু ছিল। তাজিনের নানা নাকি এখনও উর্দুতে কথা বলে, ভালো বাংলা বলতে পারে না। এসব শুনে তো আমার চক্ষু চড়কগাছ। বলে কি? যাই হোক, সেদিন থেকে আমি তোমার মায়ের সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। তমা বেশিরভাগ সময়ই আত্মীয়দের বাসায় ঘুরতে চলে যেত। কাজেই আমাকে অনেকক্ষণ বসে থাকতে হতো। সেই সময়টা তোমার মা অনেক কথা বলতো আমাকে, ঠিক যেন এক বন্ধুর মতো। উনার 16 বছর বয়সে বিয়ে হয়ে যায়। 17 বছর বয়সে বাচ্চা। উনি দুঃখ করে বলেন, ওনার অনেক স্বপ্ন ছিল, অনেক লেখাপড়া করার ইচ্ছা ছিল, সেগুলা কিছুই হয়নি। উনার হাসব্যান্ড বেশিরভাগ সময় শিপে থাকে। উনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেছে। আমিও যেন বয়সের তুলনায় অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। আসলে এত কম বয়সে এত বেশি যে হয়তো নারীদেরকে অনেক বেশি বুঝতে শিখে গিয়েছিলাম। মেয়েরা সবসময় একজন ভালো শ্রোতা খোঁজে, যাকে সব বলতে পারে। আর আমি বাজি রেখে বলতে পারি, আমি একজন খুব ভালো শ্রোতা। তখন ব্রিটিশ কাউন্সিলে একটা কোর্স করছি। কাজেই ইংলিশটাও প্র্যাকটিস করা প্রয়োজন। তোমার মা মাঝে মাঝেই ইংলিশে প্রশ্ন করে বসে। আমিও টাফট অ্যান্সার করে দিই। আমরা দুজনেই একজন অপরের কোম্পানি খুব পছন্দ করতাম। আমার মনে তখনও পাপ ঢোকেনি। কিন্তু হঠাৎ একদিন একটা ছোটখাট ইনসিডেন্ট হয়ে গেল। বিকালে আমরা বন্ধুরা মিলে রেগুলার ক্রিকেট খেলতাম। সেদিন ক্রিকেট খেলে ঘেমে মোজা খুলে অনেকক্ষণ ধরে শাওয়ার নিলাম। এখন তোমাকে পড়াতে যাব। নতুন খুঁজে দেখি সবগুলো ধুয়ে দেওয়া, এখনও শুকায়নি। কি আর করা, একটা ট্রাউজার আর চপ্পল পরে বেরিয়ে পড়লাম। দরজায় কলিং বেল দিতেই তোমার মা দরজা খুলে দিল। যথারীতি কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে গল্প করছি। গল্পের এক ফাঁকে দেখি তোমার মা আমার ট্রাউজারের দিকে চেয়ে আছে। উনার দৃষ্টি অনুসরণ করে দেখি আমার বাবাজি কোনো এক অজানা কারণে একটু স্ফীত হয়ে আছে, এবং তোমার মা সেদিকে দেখছে। আমি বেশ অস্বস্তি বোধ করলাম, কিন্তু ব্যাপারটা পাত্তা দিলাম না। তোমাকে পড়াতে গেলাম। আমি চা কফি কিছু খাই না। তাই তোমার আম্মু হয় আমাকে বাদাম পেস্তা মেশানো লস্যি পাঠাতো, নয়তো ফালুদা। তোমার মায়ের হাতের ফালুদা, ওহ অপূর্ব স্বাদ। তোমা পড়তে পড়তে হঠাৎ বলে, স্যার আমি আসছি। বলেই দৌড়। আমি বুঝলাম টয়লেটে যাচ্ছে। আমি বসে বসে পাতা উল্টাচ্ছি। এমন সময় তোমার মা ছোট একটা ট্রে নিয়ে হাজির। তোমার ছাত্রী কই গেল? আমি বললাম, আসছি বলে দৌড় দিল। মনে হয় টয়লেটে গেছে। কি তোমার মা ট্রে এনেছে, তার মানে মনে হয় ছোট কাজের মেয়েটা অসুস্থ। এই নাও তোমার ফালুদা আর শরবত। আমি কি মনে করে উনাকে হেল্প করতে গিয়ে হাত বাড়িয়ে ট্রে ধরতে গিয়ে উল্টে দিলাম গ্লাসটা। নিছক দুর্ঘটনা। কিন্তু গ্লাস উল্টে পড়ল উনার শাড়ির উপর। উনি লাফিয়ে সরে যেতে গিয়ে গ্লাস ফেলে দিলেন মেঝেতে। ঝনাত করে গ্লাসটা ভাঙল, শেষে বাটিটাও। তমা দৌড়ে আসল। আমার মুখটা লজ্জায় কাচুমাচু। তমাও এসে গেছে। ও দরজার কাছে দাঁড়িয়ে হি হি করে হাসছে। তোমার মায়ের শাড়িতে লেগেছে। উনি পিছিয়ে গিয়ে বললেন, তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। দেখ পা কাটে না যেন। আমি আর তমা গিয়ে ড্রয়িং রুমে বসলাম। আমার বেশ খারাপ লাগছিল, সরি বলা উচিত। আমি বললাম, তমা তুমি একটু একা একা পড়ো, আমি তোমার আম্মুকে সরি বলে আসি। আমি ওর আম্মুর রুমের সামনে দাঁড়িয়ে নক করতে যাব। এমন সময় দেখি রুমের দরজা আধখানা খোলা আর উনি শুধু পড়ে আছেন। দেখা যাচ্ছে। আমার সাথে চোকাচোকি হয়ে গেল। আমি যে কি ভীষণ লজ্জা পেলাম। কিন্তু তোমার মা বোধহয় লজ্জা পায়নি, বরঞ্চ একটা ছোট্ট হাসি উপহার দিল। এই হাসিতে কি ছিল জানি না, তবে কেন যেন মনে হয় আমন্ত্রণের হাসি। আমার কান নাক চোখ সব গরম হয়ে গেল। আমি ওই মুহূর্তে ড্রয়িং রুমে চলে এলাম। কিছুক্ষণ কথা বলতে পারলাম না। তোমার মা বেশ কিছুক্ষণ পরে এসে বলল, তোমাদের রুম পরিষ্কার হয়ে গেছে।
চাইলে যেতে পারো। আমি উনার দিকে তাকাবার সাহস পাচ্ছিলাম না। আমি সেদিনের মতো পড়ানো শেষ করে বাসায় চলে আসলাম। পরদিন যাব না করেও কি মনে করে 7টার আগেই হাজির। তোমার মা যথারীতি দরজা খুলে দিল। আজকে গেটে দারোয়ানকে দেখলাম না, হয়তো কোনো কাজে পাঠিয়েছে। আজকে তোমার মা একটা অফ হোয়াইট শাড়ি পরেছেন। অপূর্ব সুন্দরী লাগছে, যেন সত্যিকারের এক রাজকুমারী। একটু কি সেজেছেও? হ্যাঁ, তাই তো, আমি খানিকক্ষণ অপলক দৃষ্টিতে দেখলাম। তারপরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তোমা বাসায় নেই, ওর মা বলল আজকে ও নানা বাড়ি থাকবে। আমার বুক দূর দূর করে কাঁপছিল। তবু আমি সোফাতে বেশ স্বাভাবিক হয়ে বসার চেষ্টা করলাম। অন্যদিন তোমার মা আমার অপোজিটের সোফাতে বসে, আজকে আমার পাশে বসেছে। উনার থেকে হালকা একটা পারফিউমের গন্ধ বাতাসে ভেসে আসছে। আমি আচ্ছন্ন হয়ে যাচ্ছি কোনো এক মাদকতার। আজ যে কথাই বলছো না, কি হয়েছে তোমার? আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও পারছি না। তোমার মার দিকে চোখ তুলে তাকাতেও পারছি না। দর দর করে ঘামছি। তুমি সুস্থ আছো তো? বলেই উনি আমার কপালে হাত ছোঁয়ালেন। উনি কপাল, গাল আর গলায় হাতের উল্টো পাশ রেখে বেশ কিছুটা সময় ধরে পরীক্ষা করে বললেন, জ্বর নেই তো? ঘামছ কেন? আমি এবার মুখ তুলে তাকালাম। আমার চোখ হয়তো লাল হয়ে গিয়ে থাকবে। মুখ, কান, নাক সব দিয়ে আগুন বেরোচ্ছে। আমার হাত কাঁপছে, এ কি হতে যাচ্ছে? তোমার মা টেবিল থেকে টিস্যু নিয়ে আমার কপালের ঘাম মুছে দেওয়ার জন্য কাছে এল, একদম কাছে, যেখান থেকে উনার শব্দ শোনা যাচ্ছিল। কাছে টানলাম। উনি বাধা দিলেন না, বরঞ্চ টিস্যুটা মেঝেতে ফেলে দিয়ে নিজের হাত আমার ঘাড়ে রাখলেন। আমি তোমার মার মুখের দিকে তাকালাম, চোখে চোখ রাখলাম। সত্যি কি উনি এটা চান? হ্যাঁ, উনার চোখের ভাষা পড়তে পারছি। চোখের পাতা কাঁপছে না, সেখানে কিছু একটা আছে। এক প্রচণ্ড আহ্বান। এক অপূর্ণ তৃপ্তি, এক বহুদিনের আকাঙ্ক্ষা। এই ভাষা আমার চেনা আছে, এর অর্থ আমি বুঝি। উনি এখন এক পিপাসার তো মানবি, ওর পিপাসা মেটানো আমার নৈতিক কর্তব্য। কে কার দিকে প্রথম এগোলাম মনে নেই, তবে দুটো একটু পরেই একসাথে হল। আমি ইচ্ছা করেই 2 দিন পড়াতে গেলাম না। 2 দিন পরে গিয়ে যথারীতি ভদ্র বালকের মতো হাজির হলাম। শাবলটা অনেকটা সুস্থ হয়েছে। ভয়ে ভয়ে ছিলাম তোমা কিছু আঁচ করেছে কিনা। ও কিছুই আঁচ করেনি, ঠিক আগের মতো ফাজলামি করছে। পুরা ফাঁকি দিচ্ছে। আমি ওকে কয়েকটা অঙ্ক করতে দিয়ে বেডরুমে চলে গেলাম, ওর মায়ের রুমে। তোমার মা বিছানা ঠিক করছিল। আমাকে দেখে হাসল, বলল, কেমন আছো? 2 দিন আসলে না যে। আমি আর ওকে কিছু বলার সুযোগ না দিয়ে খেলাম। ও নিজেও আমাকে খেল। তারপর আমার চোখে চোখ রেখে বলল, কাল দুপুরে চলে এসো, তোমার স্কুলে থাকবে, দারোয়ানকেও ছুটি দিয়েছি। হ্যালো বন্ধুরা, তখন আমার বয়স ছিল 21 বছর। আমি সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিলাম। তখন গরমের মৌসুম শুরু হয়ে গিয়েছিল, তাই কলেজ থেকে ছুটি পেয়েছিলাম। প্রতিদিনের মতো সেদিনও আমি বাড়ির সব কাজ সেরে বিশ্রাম নিচ্ছিলাম। এত বেশি ক্লান্ত লাগছিল যেন শরীরের প্রতিটি অংশ অবশ হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে আরাম পাওয়ার চেষ্টা করছিলাম, আর হাতে করে নিজের মাথা মালিশ করছিলাম। ঠিক তখনই আমার ছোট ভাই আয়ান ঘরে ঢুকল। আমাকে দেখে সে বল, আপু, তুমি ঠিক আছো তো? আমি বিরক্ত হয়ে বললাম, কি আর বলবো, মা সব কাজ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে যায়। কলেজের ছুটি মানেই কি সব কাজ আমাকে করতে হবে? উপর থেকে মোলায়েমও ছুটিতে আছে, একা সামলাতে পারছি না। আমার কথা শুনে আয়ান আমার পাশে বসে বল, আমার আদরের আপু, চিন্তা করো না। আমি এখনই তোমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছি, একটু খেলে ভালো লাগবে। তার কথায় আমি হেসে ফেললাম আর বললাম, দুধ লাগবে না, শুধু বাইরে থেকে খাবার নিয়ে এসো। একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। আয়ন ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে ঠান্ডা দুধের গ্লাস হাতে ফিরে এল। তখন তাকে দেখে আমার মনে অনেক ভালোবাসা জন্মাল। ভাই বোনের মধ্যে এমন সম্পর্ক খুব কম দেখা যায়। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম আর দুধ খেয়ে নিলাম। দুধ খাওয়ার পর আমি পাশে গ্লাসটা রেখে দিলাম। চলো আপু, আমি তোমার মাথায় মালিশ করে দিই, তুমি ঘুমিয়ে পড়ো। সে আমার মাথার কাছে বসল আর আলতো করে মালিশ করতে লাগল। ধীরে ধীরে আমার মাথার ব্যথা কমে এলো। আমি চোখ বন্ধ করে গভীর ঘুমে তলিয়ে গেলাম। কখন যে কত ঘন্টা কেটে গেছে টেরও পাইনি। মায়ের ডাকে ঘুম ভাঙল। চমকে উঠে দেখি আমার মাথা ভারী লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ঠিক 9টা বাজে। আমি অবাক হয়ে গেলাম। বাবা অফিস থেকে ফিরে এসেছেন, অথচ আমি বুঝতেই পারিনি। আমি উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই মাথা ঘুরে গেল। চোখের সামনে যেন অন্ধকার নেমে এল।
দেয়ালে হাত না রাখলে আমি হয়তো পড়ে যেতাম। আমি ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি সবাই আমার অপেক্ষায় বসে আছে। আয়ান আমার প্লেটে খাবার তুলে দিল আর মাকে বল, মা, অনুর ওপর এত কাজের চাপ দিও না। যদি ও না পারে তাহলে কাউকে রাখো ঘরের কাজে সাহায্য করার জন্য। দেখছ না ওর চেহারার রং কেমন ফ্যাকাশে হয়ে গেছে। সত্যি আমার শরীর বেশ খারাপ লাগছিল। আমি খুব ক্লান্ত ছিলাম। আমার মা বাবা দুজনেই চাকরি করতেন। শুধু বাবার উপার্জনে সংসার চালানো কঠিন ছিল। উপরন্তু আমাদের পড়াশোনার খরচও কম ছিল না। তাই মা বাবা দুজনেই একই কোম্পানিতে কাজ করতেন। আমি আর আয়ান কলেজে পড়তাম। কিন্তু গরমের ছুটির কারণে তখন আমরা বাড়িতেই ছিলাম। আমি খেয়াল করছিলাম কিছুদিন ধরে আয়ান আমার প্রতি একটু বেশি যত্ন নিচ্ছে। আমি কোনো কাজ করলে সে এসে সাহায্য করত। আমি ক্লান্ত হলে আমার মাথা টিপে দিত। আমি নিষেধ করলেও সে বলত, তুমি এত কাজ করো, এটা আমার অধিকার যে তোমাকে আরাম দিতে পারি। আমি চুপচাপ সব সহ্য করতাম। কিন্তু এক রাতে যা ঘটল তাতে আমার শরীর শিউরে উঠ। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ মনে হল কেউ যেন আমার ঘরে ঢুকেছে। ধীরে ধীরে আমার বিছানার কাছে আসছে। আমি ঘুমিয়ে থাকলেও যেন আমার মন জেগেছিল। চট করে চোখ খুলে দেখলাম ঘর অন্ধকার, কিন্তু কেউ নেই। শুধু দরজাটা খানিকটা ফাঁক হয়েছিল। আমি তো প্রতিদিন ঘুমানোর আগে দরজা বন্ধ করে দিই, তাহলে এটা খুলল কিভাবে? আমি চোখ কচলে উঠে দরজাটা বন্ধ করে তালা লাগালাম, তারপর আবার শুয়ে পড়লাম। কিন্তু এবারও যখন চোখ বন্ধ করলাম তখনই মনে হল কেউ যেন ধীরে ধীরে বিছানায় বসছে। এমনকি অনুভব করলাম কারো হাত আমার দিকে বাড়িয়ে আসছে। আমি হঠাৎ ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিলাম, দরজা খুলে বাইরে তাকালাম। কিন্তু সেখানে কেউ ছিল না। এমনটা আগে কখনো ঘটেনি। আমি পানি খেতে বের হলাম, তখনই আয়ান আমার সামনে এসে দাঁড়াল। সে বিস্মিত হয়ে জিজ্ঞেস কর, আপু, তুমি এখনো জেগে আছো কেন? আমি উত্তর দিলাম, কিছু না, শুধু মনে হলো যেন ঘরে কেউ আছে। পানি খেয়ে আমি আবার ঘরে ফিরে এলাম, আর আমার ভাইও আমার পেছন পেছন চলে এলো। সে বল, তোমাকে ভয় পাওয়ার দরকার নেই। যদি ভয় লাগে আমি তোমার পাশে শুয়ে যাই। আমি তাকে বারণ করে বললাম, না, তোমার ঘুম নষ্ট করার দরকার নেই। তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও। কিন্তু সে একরকম জেদ ধরল, না, আমি তোমাকে একা রেখে যেতে পারবো না। তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। আমি তোমাকে কষ্টে দেখতে পারি না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই থাকছি। শেষমেশ আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, আর সে তার বালিশ নিয়ে সোফায় শুয়ে গেল। কিন্তু সেই রাতটা কেমন যেন অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার পাশে বসে অনেকক্ষণ ধরে আমাকে দেখছে। কেউ যেন আমার চুলে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে, আমার গালে আঙুল চালিয়ে দিচ্ছে। আমি গভীর ঘুমেছিলাম, তাই সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, আমার মন অদ্ভুত একটা অস্বস্তিতে ভরে গেল। কিন্তু যখন আমি আমার ভাইয়ের দিকে তাকালাম তখন আমি অবাক হয়ে গেলাম। সৌভাগ্যবশত আমি ওড়না দিয়ে নিজেকে ঢেকে রেখেছিলাম, কিন্তু আমার জামা পুরো এলোমেলো হয়ে গিয়েছিল। এইভাবে আগে কখনো ঘুমাইনি। আজ আমার ভেতরে একটা অদ্ভুত আনন্দ অনুভূত হচ্ছিল, যেন আমি খুব ভালো একটা ঘুম দিয়েছি। আমি ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তুমি এত খুশি কেন? সে মিষ্টি হেসে বল, আমি তো প্রতিদিনই এত খুশি থাকি। যার এমন সুন্দর বোন আছে সে খুশি থাকবে না? সারাদিনের কাজ শেষ করে যখন আমি বসেছিলাম তখন সে একটা তেল নিয়ে এসে বল, অনু আপু, তোমার চুল আনো, আমি তোমার মাথায় তেল মালিশ করে দেই। আমি তার আচরণে কিছুটা অস্বস্তি অনুভব করলাম। বললাম, এগুলো তোমার কাজ না, যাও, বন্ধুদের সঙ্গে খেলতে যা। আমার তেলের প্রয়োজন নেই। কিন্তু সে আমার কথা শুনল না। আমার চুলের ক্লিপ খুলে দিতে দিতে বল, তুমি এত বেশি ভাবেন কেন? এমন ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তোমাকে তেল মালিশ করে দিলে তোমার কি সমস্যা? আমি তাকে আবারও নিষেধ করলাম, কিন্তু সে একরকম জোর করেই আমাকে নিয়ে রুমে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম, চুল বিছিয়ে দিলাম, আর সে সামনে বসে আমার মাথায় তেল মালিশ করতে লাগ। সে আমার থেকে 4 বছরের ছোট ছিল, কিন্তু সবসময় নাম ধরে ডাক। হাসতে হাসতে বল, তুমি এত সুন্দর, তোমাকে দেখলে মনে হয় সবসময় এভাবেই হাসি মুখে থাকুন, আর আমি তোমার যত্ন করি। তেল মালিশের পর আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙল তখন পুরো শরীর যেন ব্যথায় ভেঙে আসছিল। মনে হচ্ছিল শরীরের ওপর কেউ ভারী কিছু চাপিয়ে রেখেছে। আমি আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচণ্ড ক্লান্ত লাগছিল। আশেপাশে তাকিয়ে দেখি আমার শরীর ঘামে একেবারে ভিজে গেছে, যেন কেউ আমাকে জোর করে গোসল করিয়ে দিয়েছে। আমার জামাকাপড় ভিজে একাকার, পাখা বন্ধ, আর ঘাড়ের ভেতর গরম জমাট বাঁধ। এইসব কি হচ্ছে? আমি অনেক কষ্টে উঠে দাঁড়ালাম, কিন্তু মাথা ঘুরছিল, হাঁটতে পারছিলাম না। নিজের শরীরের দিকে তাকিয়ে মনে হল
যেন সারারাত অনেক পরিশ্রম করেছি। কোনোভাবে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। নিজের মুখের দিকে তাকিয়ে মনে হল আমি যেন সারারাত জেগেছিলাম। রুম থেকে বের হওয়ার সময় শুনতে পেলাম কেউ যেন নিচু স্বরে কারো সঙ্গে কথা বলছে। কিন্তু বাসায় তো আমরা দুইজন ছাড়া কেউ নেই, তাহলে সে কার সঙ্গে কথা বলছে? আমি ধীরে ধীরে রান্নাঘরের দিকে গেলাম পানি খেতে, কিন্তু ততক্ষণে কথা বলা বন্ধ হয়ে গেছে। রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে দেখি সে বসার ঘর থেকে বেরিয়ে এল। তার হাতে অনেকগুলো টাকা ছিল। আমি অবাক হয়ে গেলাম। পরক্ষণেই তার চোখ আমার চোখের সঙ্গে মিল। সে কিছুটা ঘাবলে গেল, দ্রুত টাকাগুলো প্যান্টের পকেটে ঢুকিয়ে ফেলতে চাইল, কিন্তু আমি তার হাত চেপে ধরলাম। এত টাকা তোমার কাছে কোথা থেকে এল? সে চোখ নিচু করে বল, আপু প্লিজ বাবা মাকে বলবেন না। আমি হতভম্ব হয়ে গেলাম। সে এই টাকা বাবাকে দেয়নি কেন? এসব কি ঘটছে? আমি শক্তির দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, এই টাকা তোমার কাছে এল কোথা থেকে? সে মুহূর্তের জন্য থমকে গেল, তারপর বল, বাবার এক বন্ধুর কাছে অনেক বছর আগে কিছু টাকা ধার দেওয়া হয়েছিল, সে এখন ফেরত দিয়েছে। আমি ভেবেছিলাম এই টাকায় একটা মোবাইল কিনব, কিন্তু সে টাকাগুলো আমার হাতে তুলে দিল। আমি বললাম, ভালোই করেছ। তুমি দেখো তো আমাদের ঘরের অবস্থা কেমন খারাপ। মা বাবা দুজনই চাকরি করছেন, আর তুমি মোবাইল কেনার কথা ভাবছ। সে কিছুটা লজ্জিত হয়ে গেল। আমি সেদিন রাতেই সেই টাকা বাবাকে দিয়ে দিলাম। এরপর সে আমার সঙ্গে কোনো কথা না বলেই চুপচাপ ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে বাসায় ঢুকে পড়ল। আমি অবাক হয়ে গেলাম, কারণ সে সরাসরি তাদের বসার ঘরে নিয়ে গেল। তখন আমি বোরখা ছাড়া বাসন মাজছিলাম। ওরা সবাই হাসতে হাসতে ঘরে ঢুকল। আমি সঙ্গে সঙ্গেই ওড়না গায়ে জড়িয়ে নিলাম এবং আয়ানকে ধমক দিয়ে বললাম, এটা কি ধরনের আচরণ? তুমি জানো বাবা মা এখন বাসায় নেই, তাও তুমি এভাবে বন্ধুদের নিয়ে চলে এলে। আয়ান একদম গায়ে না মেখে বল, এই বাসা আমারও। যখন তুমি আমার কথার গুরুত্ব দাও না, তখন আমিও তোমার কথা শুনব না। যাও, ভালো করে খাওয়ার আয়োজন করো। এরা আমার স্পেশাল বন্ধু। আমি ওর ব্যবহারে হতবাক হয়ে গেলাম, কিন্তু কি বা করতে পারতাম? খাওয়া তো বানাতেই হবে। আমি রান্না করতে লাগলাম। কিছুক্ষণ পর সে আবার এসে বল, খাবার পরিবেশনও তুমি নিজেই করবে। তার কথাগুলো আমাকে অবাক করছিল। এত সামান্য ব্যাপারে সে এত বদলে গেল কিভাবে? আমি খাবার টেবিলে সাজিয়ে দিয়ে দেখি ওর বন্ধুরা আমাকে বারবার অদ্ভুতভাবে দেখছে। ওরা সবাই আয়ানের চেয়ে বয়সে বড় এবং এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে আস্ত গিলে ফেলবে। আমি দ্রুত নিজের ঘরে চলে গেলাম এবং দরজা বন্ধ করে দিলাম। ওরা চলে যাওয়ার পর আমি আয়ানের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বললাম, তোমার বন্ধুরা যেন আর কখনো এই বাসায় না আসে। কিন্তু সে একদম অন্যভাবে প্রতিক্রিয়া দেখাল। আমার হাত ধরে বল, তোমার এত রাগ কোথা থেকে আসে? তারপর বল, ঠিক আছে ওরা আর আসবে না, কিন্তু তুমি এই ব্যাপারে মা বাবাকে কিছু বলবে না। আয়ান যেন দিনে দিনে বদলে যাচ্ছিল। কখনো খুব আদর করে কথা বলত, কখনো আবার রেগে যেত। আমি তার ব্যবহারে ধীরে ধীরে অস্বস্তি অনুভব করতে লাগলাম। সেদিন বিকেলে আমি ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ টের পেলাম কেউ যেন আমার পায়ের ওপর হাত বোলাচ্ছে। আমি চমকে উঠে দেখি আয়ান আমার পা নিজের কোলে তুলে নিয়ে ম্যাসাজ করছে। আমি সঙ্গে সঙ্গে তাকে ধমক দিয়ে বললাম, এটা কি করছ? থামো। কিন্তু সে একগুঁয়ে হয়ে বল, আমাকে করতে দাও। এই বাড়িতে একমাত্র আমি আছি যে তোমার এত খেয়াল রাখে। মা বাবা তো সারাদিন কাজে ব্যস্ত। আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম। চোখ বন্ধ করলাম আর ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম। আয়ানের হাতের ছোঁয়ায় আমি যেন গভীর ঘুমে তলিয়ে গেলাম। কিন্তু যখন ঘুম ভাঙল আমার শরীর থরথর করে কাঁপছিল। মাথা ঝিমঝিম করছিল, যেন কেউ আমাকে কোনো ওষুধ খাইয়ে দিয়েছে। বিছানার চাদর এলোমেলো হয়েছিল, আর পাশে পড়েছিল একটা ছেলেদের শার্ট এবং পারফিউম। আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। এগুলো কার? আমি তো কিছুই মনে করতে পারছিলাম না। মাথা এত ভারী লাগছিল যে আবার বিছানায় লুটিয়ে পড়লাম। আমি শুনতে পেলাম কেউ যেন নিচু গলায় কথা বলছে, কিন্তু বাসায় তো আমার আর আয়ানের ছাড়া আর কেউ নেই। তাহলে কার কথা শুনছি? আমি আরও সচেতন হয়ে শুনতে চেষ্টা করলাম। মনে হল কেউ আমাকে জাগানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর যখন আমার চোখ সম্পূর্ণ খুলল, তখন আমার মাথার ভেতর পুরো রাতের দৃশ্য একসঙ্গে ঘুরপাক খেতে লাগ। আমি দ্রুত পাশের টেবিলের দিকে তাকালাম, যেখানে শার্ট আর পারফিউম ছিল, কিন্তু সেগুলো কোথাও নেই। আমার শরীর প্রচণ্ড ব্যথা করছিল। মনে হচ্ছিল যেন পুরো শরীর পানি দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে। এটা কি হচ্ছে? দিন দিন আমার শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছিল। আয়ানও যেন দিনে দিনে আরও বেশি আমার কাছে আসার চেষ্টা করছিল। আমি তাকে যত এড়িয়ে যেতে চাইতাম, সে ততই আমাকে ঘিরে রাখার চেষ্টা করত। আমার শারীরিক অবস্থাও খারাপ হতে লাগ।
একদিন মা আমাকে দেখে চিন্তিত হয়ে বললেন, তুমি অনেক দুর্বল হয়ে যাচ্ছ। কাল অফিস থেকে ছুটি নিয়ে তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না, বারবার জেগে উঠছিলাম। পরদিন মা বাবা যথারীতি কাজে চলে গেলেন। তাদের যেন আমার কথা ভাবার সময় নেই। অবশেষে আমি নিজেই ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তারের কাছে পরীক্ষা করার পর আমার মাথা পুরোপুরি ঘুরে গেল। আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেখা গেল আমি গর্ভবতী। আমি হতবাক হয়ে গেলাম। আমার সঙ্গে এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছে কে? আমার ভাই ছিল, কিন্তু সেই মুহূর্তে আমার মাথায় একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল। আমি ওকে নিজের আপন ভাই বলে মনে করতাম, কিন্তু সত্যটা তো আলাদা। সবাই জানত এটা লুকানোর কিছু ছিল না যে সে আমার সৎ ভাই। মা যখন দ্বিতীয়বার বিয়ে করেন তখন ওর জন্ম হয়, আর আমি মায়ের প্রথম বিয়ের সন্তান। এই সত্যিটাই আমাকে আরও সন্দিহান করে তুলছিল। কিভাবে মা বাবাকে বলবো, কিভাবে মুখ খুলব? যখনই সে আমার পাশে বসত, কখনো হাত ধরত, কখনো গাল টানত, আমি বুঝতে পারছিলাম কিছু একটা ঠিক নেই। একদিন আমি হাসপাতালে গেলাম। অ্যাবর্শন করানোর আগে ডাক্তারকে অনুরোধ করলাম এই শিশুটির ডিএনএ পরীক্ষা করতে। রিপোর্ট হাতে পাওয়ার পর আমার দম বন্ধ হয়ে আসছিল। যা ভাবছিলাম আসল সত্যিটা ছিল তার চেয়েও ভয়ঙ্কর। শিশুটি আমার সৎ ভাইয়ের ন। তাহলে কার? আমি কিছুতেই মাথার ভেতর চলতে থাকা অন্ধকার ভাবনাগুলোকে থামাতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমি আমার রুমে একটি ক্যামেরা সেট করে রাখলাম। পরদিন মা বাবা যখন বাসায় ছিলেন না, তখন সে আমার কাছে এলো। বল, মাথায় তেল মালিশ করে দেবে। আমি অনেকবার না করলাম, কিন্তু সে পিড়াপিড়ি করতে থাক। আর তারপর যা ঘটল তা ভাবতেই আমার গা শিউরে উঠছে। আমি বুঝতে পারছিলাম তেলে কিছু একটা মেশানো আছে। একবার গন্ধ নিতেই আমার মাথা ঘুরতে লাগল। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল ততক্ষণে 1 ঘন্টার বেশি পেরিয়ে গেছে। মা বাবাও ততক্ষণে বাড়ি ফিরে এসেছেন। আমি দৌড়ে গিয়ে ক্যামেরার রেকর্ডিং চেক করলাম। যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমার সৎ ভাই বাসায় তার বন্ধুবান্ধব নিয়ে আস। তারা আমার ওপর নির্যাতন চালাত, তারপর টাকা দিয়ে চলে যেত। এই সত্যিটা জানতে পেরে আমি একেবারে ভেঙে পড়লাম। আমি ছুটে গেলাম তার কাছে, শার্টের কলার ধরে ওকে চড় থাপ্পড় মারতে লাগলাম। মা বাবা দৌড়ে এলেন। পাপা রাগ করে আমার হাত ধরলেন, তুমি পাগল হয়েছ, কেন মারছ ওকে? আমি কিছু বললাম না, শুধু ফোনটা এগিয়ে দিলাম। ভিডিওটা দেখে মা মাটিতে লুটিয়ে পড়লেন। বাবা হতবাক হয়ে গেলেন। তারপর বাবা ওকে মারতে শুরু করলেন। ওর মুখ থেকে রক্ত পড়ছিল, কিন্তু ওর মুখের একটুও অনুশোচনা ছিল না। উল্টো চিৎকার করে বল, আমি কখনো ওকে নিজের বোন মনে করিনি। আমি শুধু টাকা চাইতাম। লোকজন লাখ লাখ টাকা দিতে চাইত, তাই আমি সুযোগটা নিয়েছি। আমি বিশ্বাসই করতে পারছিলাম না। বাবা ওকে আরও মারলেন, কিন্তু একসময় নিজেকে ছাড়িয়ে নিয়ে সে দৌড়ে পালিয়ে গেল। তারপর আর কখনো বাড়িতে ফেরেনি। আমি গর্ভের সন্তান নষ্ট করলাম, কিন্তু যে ঘৃণ্য খেলা আমার সৎ ভাই আমার সাথে খেলেছিল তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারব না। সত্যিকারের ভাই বোনের সম্পর্ক শুধু রক্তের বাঁধনেই হয় না, হতে হয় বিশ্বাসের বাঁধনে। আর কোনো মেয়েকে কখনো এমন পরিস্থিতিতে পড়তে দেওয়া উচিত নয়। সন্তানকে একা ফেলে রাখা, তাদের প্রতি দায়িত্বহীন হওয়া, এগুলো অভিভাবকদের বড় ভুল। বাবা মা যদি সন্তানদের সঠিক যত্ন না নেয়, তাহলে বিপদ খুব কাছেই থাকে। আমি চাই প্রতিটি বাবা মা যেন এ থেকে শিক্ষা নেয়। আমি 19 বছরের একটা তরুণী মেয়ে ছিলাম, সবে যৌবনে পা দিয়েছিলাম। আমি আমার ঘরে একা ঘুমোতাম, যাতে কোনো কাজ করতে আমার কোনো দ্বিধা না হয়। একদিন আমার দেখাশোনার জন্য মামা আমার ঘরে থাকতে এলেন। তারপর থেকে আমার অনেক অসুবিধা হতে লাগল। আমি মামার থেকে লুকিয়ে আমার কাজকর্ম চালিয়ে যেতাম। একদিন মামা আমাকে হাতে নাতে ধরে ফেললেন। আমার তো যেন প্রাণটা বেরিয়ে গেল। তারপর মামা বললেন, তোমাকে এত পরিশ্রম করার কি দরকার? আমি তো আছি, এটুকু বলেই মামা আমাকে। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম অর্চনা। আমি লখনউয়ের একটা ছোট্ট গ্রামের মেয়ে। আমার বাবা রিকশা চালান, আর মা ঘর সামলান। আমার পরিবারে মা বাবা ছাড়াও আমি আর আমার একটা ছোট ভাই আছে। আমি এখন 19 বছরের। এই গল্পটা জুন মাসের 2023 সালের। তখন আমার বয়স ছিল 17, আর মামার বয়স ছিল 30। সেই সময় আমার ভর্তি হয়েছিল কানপুরের একটা নার্সিং কলেজে। সেখানে যাওয়ার মাত্র 6 মাস হয়েছিল, তখনই আমি অসুস্থ হয়ে পড়লাম। ওখানকার খাবার আমার পেটে ছিল না, বারবার পেট খারাপ হচ্ছিল, আর তাতেই আমি অসুস্থ হয়ে গেলাম। ডাক্তারের কাছে চেক আপ করাতে গিয়ে জানলাম আমার লিভার খারাপ হয়ে গেছে। এখন আমার ভালো খাওয়া দাওয়া আর চিকিৎসার দরকার ছিল। তাই আমি বাড়ি ফিরে এলাম। কলেজের পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিলাম। বাড়ি ফিরতেই পরিবারের লোকজন বলল,
যদি তোমার শরীর এভাবে খারাপ থাকে তাহলে পড়াশোনা করো না। আমি এতটাই রোগা হয়ে গিয়েছিলাম যে মনে হচ্ছিল আমার কোনো বড় রোগ হয়েছে। আমি বাবাকে বললাম, ওখানকার খাবার আমার একদম ভালো লাগত না, হজমও হতো না। তখন বাবা বললেন, ঠিক আছে, তুমি অন্য কোথাও গিয়ে থেকে দেখো। যদি ওখানকার পরিবেশ পছন্দ হয় তাহলে ভালো, না হলে ফিরে এসো, এখান থেকেই পড়াশোনা করো। আমি আর ফিরতে চাইছিলাম না। কিন্তু দাদু বাবাকে বললেন, যদি ওর পড়াশোনা ওখান থেকে ঠিকঠাক চলে তাহলে ওর মাকে ওর সঙ্গে পাঠিয়ে দাও, ওর মা ওর দেখাশোনা করবে। তখন বাবা মাকে বললেন, তুমি অর্চনার সঙ্গে ওর কলেজে চলে যাও, ওখানেই থাকো। কিন্তু মা যেতে রাজি হলেন না। বললেন, ওখানে ওর মামা থাকে, ওকে মামার কাছে পাঠিয়ে দাও, ওখানে থেকেই পড়াশোনা শেষ করবে, খরচও কম লাগবে। তারপর 10 দিন পর মামা বাড়ি এলেন। বাবা আমাকে মামার সঙ্গে কানপুর পাঠিয়ে দিলেন। এখন আমি মামার ঘরে থেকে পড়াশোনা করব। সকালে নাস্তা করে 9টার সময় কলেজে যেতাম, দুপুর 1টায় খেতে ফিরতাম, আর রাতের খাবার হতো প্রায় 9টায়। দিনগুলো ভালোই কাটছিল। মাঝে মধ্যে মামার সঙ্গে বাজারে যেতাম, পিৎজা বার্গার খেতাম। মামার ফ্ল্যাটে ফ্রি ওয়াইফাই ছিল, তাই কখনো কখনো আমি ঘরে বসেই অনলাইনে পড়াশোনা করতাম। সবকিছু খুব ভালোই চলছিল। পরের 6 মাস পর্যন্ত মামা সম্পর্কে আমার মনে কোনো বিশেষ ভাবনা আসেনি। একবারের কথা, আমি ছাদে ঘুরছিলাম। তখন মামার ফ্ল্যাটের পাশের ছাদে একজন কাকু একটা মেয়ের সঙ্গে খেলছিলেন। এটা দেখে আমার মনেও কিছু অদ্ভুত অনুভূতি জাগল। ঠিক তখনই মামার কথা মনে পড়ল, আর সেই মুহূর্ত থেকে আমার মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল। এরপর থেকে আমি মামার ফ্ল্যাটে বেশি সময় কাটাতে লাগলাম। একদিন মামাকে বললাম, মামা, আমার কিছু নতুন জামাকাপড় কিনতে হবে, চলো বাজারে যাই। মামা রাজি হলেন, বললেন, ঠিক আছে, সন্ধ্যায় যাব। পরদিন আমরা বাজারে গেলাম। ট্রেনে করে গিয়ে পৌঁছতেই মামা নিজের জন্য কিছু জামা কিনলেন। কিন্তু আমার ভেতরের জামা কিনতে হবে, মামার সঙ্গে থাকায় একটু দ্বিধা হচ্ছিল। আমি ভাবছিলাম কিভাবে বলবো, কিন্তু আমার চুপ থাকা দেখেই মামা বুঝে গেলেন। বললেন, অর্চনা, যা কিনতে চাও গিয়ে কিনে নাও, আমি এখানেই আছি। আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। আমি বললাম, না মামা, এমন কিছু না, তুমি আমার সঙ্গে চলো। বলতে বলতে কি হলো জানি না, আমি তাকে সঙ্গে নিতে বলে ফেললাম। মামা গম্ভীরভাবে আমার দিকে তাকালেন। ভাবলাম রেগে যাবেন, কিন্তু তিনি কিছু বললেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি ভেতরে গিয়ে প্রয়োজনীয় জামা কিনে ফিরলাম। তারপর আমরা বাসে উঠলাম। রাস্তাটা খারাপ ছিল, বাসটা একদিকে হেলে পড়ছিল। মামা নিজেকে সামলাতে আমার কোমরে হাত রাখলেন আর জোরে ধরলেন। তখনই আমার শরীরে যেন একটা ঝটকা লাগল, সারা শরীরে শিহরণ ছড়িয়ে গেল। আস্তে আস্তে তার হাত আরও কাছে এলো। কোমরে হাত থাকলেও আসলে তিনি আমাকে ছুঁচ্ছিলেন। হয়তো তিনিও কিছু অনুভব করছিলেন। আমারও অনুভূতিগুলো জেগে উঠল। মামা আমার দিকে তাকালেন, তার মুখে একটা আলাদা ভাব আর হালকা হাসি। আমি জিজ্ঞেস করলাম, কি হলো মামা? তিনি বললেন, আরে, তোমার জামা ছিঁড়ে গেছে। আমি বললাম, মামা, এই জন্যই তো শপিং করতে গিয়েছিলাম, তোমার সামনে কিভাবে বলবো, তাই কয়েকদিন চুপ করেছিলাম। এরপর আমরা দুজনে একটু খোলামেলা কথা বলতে শুরু করলাম। একদিন মামা বাজারে সবজি কিনতে গেলেন। আমার মনে হল তার ফিরতে দেরি হবে। আমারও কিছু করতে ইচ্ছে করছিল, তাই বাথরুমে গোসল করতে গেলাম। ভাবলাম মামা বাজার থেকে ফিরতে সময় লাগবে, তাই দরজা খোলা রেখেই জামাকাপড় খুলে গোসল শুরু করলাম। জানতামই না মামা কখন এসে বাথরুমে ঢুকে পড়লেন। তাকে দেখেই আমি একদম হতভম্ব হয়ে গেলাম। মামা আমার দিকে একবার তাকালেন। আমি কিছু বুঝে উঠতে পারলাম না। তাড়াতাড়ি তোয়ালে নিয়ে নিজেকে ঢেকে ফেললাম। খুব ঘাবড়ে গিয়েছিলাম। ভাবছিলাম মামা আমার সম্পর্কে কি ভাবছেন, কিভাবে তার মুখোমুখি হব, কিছুই বুঝতে পারছিলাম না। পরে জানলাম মামা টাকা নিতে ভুলে গিয়েছিলেন, তাই তাড়াতাড়ি ফিরে এসেছিলেন। আমি জামা পরে দ্রুত বাইরে চলে গেলাম। সন্ধ্যা হয়ে গেল, রাত 8টা বেজে গেল। ফ্ল্যাটে ফিরতেই দেখি মামা মোবাইল চালাচ্ছেন। আমি চুপচাপ আমার বিছানায় শুয়ে পড়লাম। মামা আমার দিকে তাকালেন। ভাবলাম রাগ করবেন, কিন্তু তিনি বললেন, কি হলো অর্চনা, সকাল থেকে চুপচাপ কেন? আমি চুপ রইলাম। তিনি আবার বললেন, অর্চনা, আমি কিছু বলছি। আমি বললাম, সরি মামা। তখন মামা বললেন, আরে, এসব তো স্বাভাবিক, তুমি এতটা কেন ভয় পাচ্ছ? আমি বললাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই দুপুরে ঘরে আসিনি। মামা বললেন, পাগল হয়েছ, এতে এত ভয় পাওয়ার কি আছে? তুমিই তো বলেছিলে শহরে এসব নাকি সাধারণ। তারপর বললেন, তোমাকে সপ্তাহে 3-4 বার এসব করতে হয়, যদি না পাও তাহলে এই কারণেই এমন করছিলে। এতে তোমার মনও ফ্রেশ হয়ে গেছে, পড়াশোনাতেও কোনো খারাপ প্রভাব পড়বে না। মামার কথা শুনে আমার কান ঝিঝি করছিল।
মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতে চলে গেছি। তখন মামা আমার কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে বললেন, অর্চনা, তুমি কোনো ফালতু জিনিসের টেনশন নিও না। আমি আবার বললাম, সরি মামা। মামা বললেন, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে তোমার ওপর রাগ করতে হলে সকালেই করে দিতাম, যখন তুমি ছাদ থেকে পাশের ছাদে ওসব দেখছিলে। আমি তখনও সব দেখেছি, কারণ আমি তোমার পেছনেই দাঁড়িয়েছিলাম। যাক গে, এসব একটা বয়সে স্বাভাবিক। তারপর মামা বললেন, অর্চনা, যদি খারাপ না লাগে তাহলে একটা কথা জিজ্ঞেস করি। আমি বললাম, হ্যাঁ জিজ্ঞেস করো মামা। তিনি জিজ্ঞেস করলেন, তুমি সপ্তাহে কতবার বাথরুমে এসব করো? আমি তৎক্ষণাৎ বললাম, মামা এটা কি জিজ্ঞেস করছ? তিনি বললেন, তুমি বলো না, শুধু কথা বলছি তো। আমি বললাম, না মামা, মাঝে মধ্যে মনে খেয়াল এলে করি। তখন মামা জিজ্ঞেস করলেন, অর্চনা, আমাকে বলো, তুমি কি কখনো ওসব করেছ? আমি ঘাবড়ে গেলাম, তবে এসব কথা বলতে আমার মজাও লাগছিল। তাই বললাম, মামা তুমি কি সম্পর্কে জিজ্ঞেস করছ? আমি কিছু বুঝলাম না। তখন মামা বোঝালেন, যেটা তুমি ছাদ থেকে দেখছিলে কাল। আমি একটু বিভ্রান্ত হলাম, ভয়ও লাগছিল, তবুও স্বাভাবিক থাকার ভান করে হালকা হাসলাম। জানি না সেদিন এসব কি হচ্ছিল। মামা আবার জিজ্ঞেস করলেন, বলো না। আমি বললাম, মামা আমি এখনো সেসব করিনি। তিনি বললেন, তাই তো এসব করছ। যদি পড়াশোনায় মন দিতে চাও তাহলে সপ্তাহে 2-3 বার তো করতেই হবে, নিলে মনে চাপ থাকবে। এরপর মামাকে দেখার আমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে গেল। একদিন দুপুরে আমি ঝাড়ু দিচ্ছিলাম, মামা এসে পড়লেন। আমি দুপুরটা সরিয়ে রেখে ঝুঁকে মামার সামনে ঝাড়ু দিতে লাগলাম। ঝুঁকতেই আমার খোলা গলা দিয়ে একটা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। আমি জেনে শুনে এভাবে ঝাড়ু দিচ্ছিলাম। মামার চোখ আমার ওপর পড়তেই আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি মামাকে দেখছিলাম, এভাবে 1 মিনিট চলল। তারপর আমার আর নিয়ন্ত্রণ হল না। মামাও বুঝে গেলেন আমি তাকে কিভাবে দেখছি। তিনি বাইরে চলে গেলেন। যাওয়ার সময় বললেন, অর্চনা, নিজেকে একটু সামলাতে শেখো। আমি কিছু বলতে পারলাম না। তারপর একা একা নানা কথা ভাবতে লাগলাম। মামা আমার মন ভালো করে দিয়ে বাইরে চলে গেলেন। আমি কি করব তাই নিজেই শুরু করে দিলাম। দেখলাম মামা দরজার আড়াল থেকে দেখছেন। আমি একবার দেখে নিলাম মামা এখানেই আছেন, লুকিয়ে আমাকে দেখছেন। তাই আমি দরজার সামনে সোজা হয়ে দাঁড়ালাম। একটা একটা করে জামা খুলতে লাগলাম, এদিক ওদিক করতে লাগলাম, যাতে মামা সব ভালো করে দেখতে পান। কিছুক্ষণ পর আমি একটা কাপড়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি সন্ধ্যা হয়ে এসেছে। মামা চা নিয়ে এলেন। বললেন, কিভাবে হলো যে তুমি হঠাৎ এত বেপরোয়া হয়ে ঘুমিয়ে পড়লে? আমি বললাম, মামা জানি না কিভাবে ঘুমিয়ে পড়লাম। আমি দুপুরে কখনো ঘুমোই না, ঘুমোলেও এতক্ষণ না। মামা বললেন, কোনো ব্যাপার না, হয়ে যায়। ওঠো, চা খাও, ফ্রেশ হয়ে নাও। চা খেতে খেতে আমি দুপুরের কথা তুললাম। বললাম, মামা একটা কথা জিজ্ঞেস করব দুপুরের ব্যাপারে। তিনি বললেন, হ্যাঁ জিজ্ঞেস করো। আমি বললাম, মামা আমার সাইজ কি ঠিকঠাক আছে? মামা বললেন, জানি না অর্চনা, আমি কখনো দেখিনি। আমি বললাম, মামা আমার বান্ধবীদের দেখে মনে হয় আমারটা খুব ছোট। তিনি বললেন, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বললাম, মামা এটা বড় হয় কিভাবে? মামা বললেন, আমি জানি না। আমি বুঝলাম মামা ভান করছেন, তাই কথা চালিয়ে গেলাম। এভাবে আরও কিছুক্ষণ কথা হলো। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। এই ঘটনার 10 দিন পর মামা দুপুরে আমাকে বসিয়ে বললেন, অর্চনা একটা কথা বলো, তুমি কি সপ্তাহে 3 বারের বেশি করো? আমি বললাম, না মামা, সেদিনই শেষবার হয়েছিল, তারপর আর হয়নি। তিনি বললেন, আরে তোমাকে তো বলেছিলাম সপ্তাহে 2-3 বার তো করতেই হবে, তা না হলে সেদিন তোমার হাতে মোবাইলও ছিল না, তাহলে হঠাৎ কিভাবে শুরু করলে? আমি বললাম, কিছু না, মন চাইল তাই করে ফেললাম। মামা বললেন, কিছু না দেখে হঠাৎ করে কিভাবে? আমি বললাম, মামা যদি খারাপ না লাগে তাহলে একটা গোপন কথা বলি। তিনি বললেন, হ্যাঁ বলো, এতে জিজ্ঞেস করার কি আছে? আমি বললাম, মামা সেদিন তোমাকে দেখে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর সেই ভেবেই শুরু করে দিয়েছিলাম। মামা বললেন, অর্চনা আমার একটা কথা মনে রেখো, মাথা হালকা রাখতে মাঝে মধ্যে মনের জমে থাকা আবর্জনা বের করে ফেলতে হয়। আমি বললাম, ঠিক আছে মামা। তিনি বললেন, পরের বার যখনই মন চায় করে ফেলো। আমি বললাম, ঠিক আছে মামা। তারপর মামা কোথায় যেন চলে গেলেন। ঘরে মামার একটা ছোট কাপড় দেখতে পেলাম। হাতে নিতেই দেখি তাতে একটা ছিদ্র। সেই ছিদ্র দেখে আমার মনটা উতলা হয়ে উঠল। আমি সেটা জড়িয়ে এদিক ওদিক করতে লাগলাম। এভাবেই দিন কাটছিল। একদিন দুপুরে মামা আমার কাছে এসে বললেন, ভাগ্নি তোর পড়াশোনা কেমন চলছে? আমি বললাম, ভালো চলছে মামা। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি সুযোগ বুঝে বললাম, মামা আমার এখন মন চাইছে। তিনি বললেন, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি অন্য ঘরে চলে যাচ্ছি। আমি বললাম,
আরে না মামা, তুমি এখানেই থাকো। আমাকে বলো ঠিক আছে কি না। মামা কিছুক্ষণ রাগী চোখে আমার দিকে তাকালেন। আমি সরি বলা শুরু করতেই তিনি হঠাৎ উঠে বললেন, ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে আমারও কোনো সমস্যা নেই। আমি খুশি হয়ে গেলাম। মামা আমাকে মন দিয়ে দেখছিলেন। আমিও পুরো মন মামার ওপর দিয়ে দিলাম। তিনি আমার শরীরের দিকে তাকিয়েছিলেন। আমার সামনের খাটে বসেছিলেন। এই প্রথমবার আমি মামার সামনে এমন স্বপ্ন দেখছিলাম। আমার জন্য এটা ছিল একটা সুন্দর মুহূর্ত। মামা বললেন, অর্চনা, কোনো সাহায্য লাগলে বলো। আমি বললাম, মামা, খুব মন উচাটন হচ্ছে, প্লিজ কিছু করো। এটুকু বলতেই মামা আমাকে আদর করে ধরলেন আর আমার শরীরটা চেপে ধরলেন। তার হাতের ছোঁয়ায় আমার শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগল। আমার মন ভরে উঠল। আমি তাড়াতাড়ি উঠে এদিক ওদিক ছুটতে লাগলাম। মামা আমাকে পেছন থেকে ধরে আমার ভেতরে ঢুকে পড়লেন। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু মামা আমাকে ছাড়লেন না। পুরো 2 ঘণ্টা এদিক ওদিক করলেন। 2 ঘণ্টা পর যখন নল থেকে জল পড়তে শুরু করল, তখন আমার একটু শান্তি মিলল। তারপর আমি মামার সঙ্গে জড়িয়ে পড়লাম। এখন যখনই আমার এদিক ওদিক করতে ইচ্ছে করে, আমি রাতেই মামাকে বলে দিই। তারপর আমরা একে অপরের মধ্যে হারিয়ে যাই। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।